হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। স্বরাষ্ট্রমন্ত্রী আনফাল আতিশ তালুকদার আমার স্বামী 3 বছর আগে একটা ভুল বোঝাবুঝির জেরে গ্রামের মানুষ জোর করে ওনার সাথে আমার বিয়ে দেয়। পারিজার কথাটা শেষ হতে না হতেই পুরো কাজিন মহল একসাথে হো হো করে হেসে উঠল, যেন সবাই মিলে এইমাত্র দারুণ কোনো কৌতুক শুনল। তাদের মধ্যে থেকে পারিজার বড় মামার মেয়ে রাইসা হেসে উঠে বলল, পারিজা, তুই দারুণ জোকস বলতে পারিস। এনিওয়ে, তুই কিন্তু রুলস ব্রেক করেছিস। কথা ছিল ট্রুথ এর নিজের কোনো গোপন কথা শেয়ার করবি, আর তুই নেহাতি বানোয়াট একটা গল্প ফেঁদে বসলি। এর জন্য পানিশমেন্ট তোকে পেতেই হবে। বলেই রাইসা বাকিদের দিকে তাকালো। পারিজা অসহায় চোখে পাশে বসে থাকা নিজের আপন মায়ের পেটের বোনের দিকে তাকালো। ফিহা তার বোনের আকুতি বুঝতে পেরে দুহাত জোর করে বলল, আমাকে ক্ষমা করিস বোন। থাপ্পড় খেতে না চাইলে এসব কাল্পনিক গল্প থামা। গত 3 বছর ধরে এই এক কথা শুনে শুনে আমার কান পচে গেছে। খালাতো বোন মাহাম তার সাথে তাল মিলিয়ে বলে উঠল, আমার তো মনে হয় পারিজা আজকাল বেশি ডার্ক রোম্যান্টিক উপন্যাস পড়ছে। ওসব পড়েই কল্পনার জগতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের স্বামী বানিয়ে বসে আছে। এটা তোর কল্পনা ছাড়া আর কিছুই না পারিজা। মাহামের কথা কাটতে না কাটতেই মামাতো ভাই ইরফান পকেট থেকে ফোন বের করে গুগলে সার্চ দিল। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাকগ্রাউন্ড আর যাবতীয় তথ্য স্ক্রিনে এনে পারিজার চোখের সামনে ধরে বলল, এই দেখ, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আনফাল আতিশ তালুকদার। লোকটা অলরেডি এঙ্গেজড। ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খেয়াল করেছিস? বাবা শিক্ষামন্ত্রী, মা এত বড় কোম্পানির চেয়ারম্যান। ওনারা কোথায় আর তুই কোথায়? একটু ভেবে দেখেছিস? কাজের তাগিদে ওনারা বেশিরভাগ সময় দেশের বাইরে থাকেন। ওনাদের জীবনযাত্রা আর লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা। এমনকি জুতো পরিষ্কার করার জন্য আলাদা লোক রাখা হয়। আর আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ। তুই থাকিস পাবনা, একবারও ভাবিস না ওনার সাথে তোর কোনো সমীকরণই মেলে না। মানলাম উপন্যাস পড়তে পড়তে তুই ওনাকে গল্পের নায়কের জায়গায় বসিয়ে ফেলেছিস। তোর মনে হচ্ছে কোনো একদিন অলৌকিকভাবে ওনার সাথে তোর দেখা হবে, কিন্তু এটা তোর ফিকশনাল ভাবনা। এসব চিন্তা তোকে বাস্তবে না রেখে অন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে। এসব উপন্যাস পড়া বন্ধ করে পড়ার টেবিলে বস। রাইসা সায় জানিয়ে বলল, ইরফান একদম ঠিক বলেছে পারিজা। উপন্যাস পড়ার সময় নষ্ট করে তুই গতবার 4টে সাবজেক্টে ফেল করেছিস। ফিহা ভয় দেখিয়ে বলল, এক্ষুনি শুধরে যা বোন, নইলে বাবা এসব জানতে পারলে কোনো প্রবাসী দেখে তোকে বিয়ে দিয়ে দিবে। মাহাম হেসে যোগ করলো, তার বলতে? খালুজান যা রাগী মানুষ, শেষমেশ স্বরাষ্ট্রমন্ত্রীর স্বপ্ন দেখতে গিয়ে তোর কপালে না হাঁড়ি পাতিল মাজা জোটে। তখন হাঁড়ি ঠেলতে ঠেলতে উপন্যাসের কথা ভাবিস আর বাস্তবে জামাইয়ের লাথি খাস। এতক্ষণ ধরে মেজাজ আর ধৈর্য দুটোই চেপে রেখেছিল পারিজা, কিন্তু এবার আর পারল না। চিৎকার করে সবাইকে শুনিয়ে বলে উঠল, অনেক হয়েছে, আর না। যত ইচ্ছে মজায় উড়িয়ে নে তোরা। তাতে সত্যটা তো আর বদলে যাবে না। ওই স্বরাষ্ট্রমন্ত্রী আতিশ তালুকদারই আমার জামাই, এটা আল্লাহ সাক্ষী। পারিজার কথা শুনে ছাদের দ্বিতীয় দফায় হাসির রোল উঠল। সবাই পারিজাকে আস্ত পাগল ছাড়া আর কিছুই ভাবল না। তাদের মতে উপন্যাস পড়তে পড়তে মেয়েটা বাস্তব আর কাল্পনিক দুনিয়ার ফিউশন ঘটে গেছে। এভাবে অপমান সহ্য করা আর সম্ভব ছিল না। সপ্তদশী পারিজা গটগট করে ছাদ থেকে নেমে যেতে উদ্যত হতেই তার মা সোনিয়া বেগম সামনে এসে ডাক দিলেন, পারিজা শোন মা, তরকারিটা চুলায় বসিয়ে এসেছি। তোর খালু মালয়েশিয়া থেকে ফোন করেছে। 2 মিনিট কথা বলে আসি, তুই গিয়ে একটু তরকারিটা নেড়ে দে তো। বলতে বলতেই পারিজার হাতে খুন্তি ধরিয়ে দিয়ে ফোন কানে সোনিয়া বেগম রুমে চলে গেলেন। পারিজাকে কিছু বলার সুযোগ দিলেন না। পারিজার এই অসহায় অবস্থা দেখে ছাদে থাকা বোন আর কাজিনরা আবারও উচ্চ স্বরে হেসে উঠল। পারিজা চোখ কটমট করে সেদিকে তাকালো। সময় আসুক, একদিন ঠিক বুক ফুলিয়ে নিজের স্বামীকে নিয়ে এই বাড়িতে আসবে সে। সেদিন এই পরিবার পারিজাকে রানীর মতো খাতির যত্ন করবে। স্বামীকে ফিরে পাওয়ার আশায় প্রতিদিন মসজিদের দান বাক্সে
পারিজা 2 টাকা করে মানত করার কি বৃথা যাবে? তা তো হতেই পারে না। তাছাড়া উপন্যাস তো পারিজা পড়ছেই। নায়িকা যতই কঠিন পরিস্থিতি পড়ুক না কেন, শেষমেশ তার নায়ক ঠিকই এসে তাকে উদ্ধার করে ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল। মনটাকে একটু ভালো করে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। দেখতে দেখতে আধা ঘন্টা পার হয়ে গেল, অথচ সোনিয়া বেগমের 2 মিনিটের ফোন কল আর শেষ হয় না। পারিজার তরকারি রান্না শেষ, এখন মাংস চড়ানোর পালা। মায়ের ওপর বেশ বিরক্ত হলো মেয়েটা। মহিলা একবার কথা শুরু করলে থামার নামই থাকে না। বিরক্ত হয়ে মায়ের রুমের দিকে এগিয়ে গেল সে। গিয়ে দেখলো মা আলমারি খুলে বসে আছেন। একে একে নতুন সব 3 পিস ভিডিও কলে খালাকে দেখাচ্ছেন। পারিজা রাগ সামলাতে না পেরে বলল, মা তরকারি রান্না শেষ, মাংস রান্না বাকি, এসে করে নাও। সোনিয়া বেগম বোনকে জামা দেখানোতেই ব্যস্ত রইলেন। তড়িঘড়ি করে বললেন, পারিজা মা আমার, যা তো তুই গিয়ে মাংসটা চুলায় দিয়ে একটু নেড়ে দে, আমি তোর খালার সাথে কথা বলে এই আসছি। অগত্য মহাবিরক্ত হয়ে আবারও রান্নাঘরে ফিরে এলো পারিজা। মাংসের কড়াইতে খুন্তি নাড়তে নাড়তেই মনের মধ্যে ভেসে উঠল তার সেই অনাকাঙ্ক্ষিত বিয়ের স্মৃতি। 3 বছর আগে কিভাবে গ্রামের মানুষ ভুল বুঝে সেদিন লোকটার সাথে তার বিয়ে করিয়ে দিয়েছিল। পারিজা তখন বড্ড ছোট আর ভীত ছিল, তাই ভয়ে লোকটাকে একলা ফেলে সেখান থেকে পালিয়ে এসেছিল। কে জানতো তার কিছুদিন পর নিউজ ফিডে দেখতে পাবে লোকটা দেশের নবনির্বাচিত স্বরাষ্ট্রমন্ত্রী। একদম পারিজার উপন্যাসের নায়কদের মতো রূপ আর ব্যক্তিত্ব। আহা, সেই থেকে লোকটার প্রতি পারিজার এক অদ্ভুত দুর্বলতা কাজ করে। এই সত্যটা সে কতবার তার পরিবারকে বলতে চেয়ে, কিন্তু প্রতিবারই তারা হেসে উড়িয়ে দিয়েছে। ওনাদের মতে পারিজার গল্প বানানোতে উস্তাদ। ভাবনার জালে আটকে পড়া পারিজার ধ্যান ভাঙল মাংস হালকা ধরে যাওয়ার পোড়া গন্ধে। পারিজা আঁতকে উঠল। দ্রুত কিছুটা পানি ছিটিয়ে কড়াইয়ের তলা চাটতে চাটতে মনে মনে বিড়বিড় করে উঠল, স্বরাষ্ট্রমন্ত্রীর বউ হয়ে শেষমেশ আমাকে এসব রান্না বান্নার মতো ডিসগাস্টিং কাজ করতে হচ্ছে। হঠাৎ দরজায় পরপর কয়েকবার কলিং বেল বেজে উঠতেই কে এসেছে দেখার জন্য পারিজা চুলাটা একবারে কমিয়ে দিয়ে সেদিকে পা বাড়ালো। কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই সোনিয়া বেগম হন্তদন্ত হয়ে মেয়ের সামনে এসে দাঁড়ালেন। উস্কো খুস্কো কণ্ঠে তাড়া দিয়ে বললেন, পারিজা তুই সোজা ঘরে গিয়ে পড়তে বস, তোর বাবা এসেছে। এখন তোকে পড়ার টেবিলে না দেখলে আবার তোর কালাম কাণ্ড বাঁধাবে। বাবা এসেছে কথাটা শুনতেই পারিজার পিঠের চামড়া শুটকি হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে সে হনহনিয়ে নিজের রুমে গিয়ে পড়ার টেবিলে বসে বই খুলে পড়তে শুরু করলো। মেয়ে সরতেই সোনিয়া বেগম গিয়ে দরজা খুলে দিলেন। বাহিরে পুলিশের ইউনিফর্ম গম্ভীর মুখে দাঁড়িয়ে আছেন পারিজার বাবা আফজাল মাহমুদ। ঘরে প্রবেশ করেই তীক্ষ্ণ চোখে চারপাশটা একবার পরখ করে নিলেন তিনি। সোনিয়া বেগম শাড়ির আঁচল চেপে ধরে খানিকটা ভীত চোখে স্বামীর দিকে তাকালেন। কখন যে কোন খুঁত ধরে বসে লোকটা। তবে আজ ভাগ্যবশত তেমন কিছুই ঘটল না। সোফায় বসে আফজাল সাহেব স্ত্রীর কাছে এক গ্লাস পানি চাইলেন। সোনিয়া বেগম দ্রুত রান্নাঘর থেকে পানি এনে দিলে তিনি এক চুমুকে তা শেষ করে গ্লাসটা ফিরিয়ে দিলেন। এরপর থমথমে গলায় জিজ্ঞেস করলেন, তোমার ছেলে মেয়েরা কোথায়? কাউকেই তো দেখছি না। সোনিয়া বেগম আমতা আমতা করে বললেন, সবাই পড়তে বসেছে, কোনো দরকার থাকলে ডেকে দিচ্ছি। আফজাল সাহেব হাত তুলে থামিয়ে বললেন, না ডাকার দরকার নেই, পড়ছে পড়ুক, আমি নিজেই গিয়ে দেখে আসব। সোনিয়া বেগম খালি গ্লাসটা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াতেই পেছন থেকে আফজাল সাহেবের হাঁক আসলো, তোমার বড় মেয়েকে বলে দিও কাল যেন অ্যাডমিশন পরীক্ষাটা মন দিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে সমাজে আর মুখ দেখানো যাবে না। সোনিয়া বেগম এবার খানিকটা ক্ষুণ্ণ হয়ে বললেন, আমাকে না বলে নিজের মেয়েকে গিয়ে বলুন, আপনার কথা অন্তত একটু গুরুত্ব দিবে। আমাকে তো কেউ গণাই ধরে না। কথাটা শুনতেই তেতে উঠলেন আফজাল সাহেব। গোনায় ধরে না মানে কি? তুমি ওদের মা, তুমিই তো শেখাবে। তোমার এই ঢিলেমির কারণেই ছেলে মেয়েগুলোর আজ এই অবস্থা। পারিজা মেয়েটা আগে পড়াশোনায় কত ভালো ছিল, অথচ তুমি ওর হাতে ফোন তুলে দিয়ে সব নষ্ট করলে। সমাজে মুখ দেখাবো কিভাবে বলো তো? আমার মেয়ে পরপর 4 সাবজেক্টে ফেল করেছে। ছি! স্বামীর খোঁটা শুনে সোনিয়া বেগম ও মেজাজ ধরে রাখতে পারলেন না।
এতই যখন সমাজ সমাজ করেন, তবে সমাজের লোকদের এসে আপনার সংসার সামলাতে বলবেন। আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, বাপের বাড়ি চলে যাচ্ছি, এই একটা মুখস্থ ডায়লগ ছাড়া আর কিছু পারো না তুমি? এতই যখন চাচ্ছ তবে একদিন গিয়ে দেখাও বলেই আফজাল সাহেব গটগট করে রুমের দিকে চলে গেলেন। সোনিয়া বেগম স্বামীর দিকে বিড়বিড় করে তাকিয়ে গালমন্দ করতে করতে রান্নাঘরে ফিরে এলেন। আফজাল মাহমুদ একজন সৎ ও দায়িত্ববান পুলিশ ইন্সপেক্টর। স্বভাবটা তার একটু খুঁতখুঁতে। ২১ বছরের দাম্পত্য জীবনের স্ত্রী সোনিয়া বেগমের সাথে বাকবিতণ্ডা তার নিত্যদিনের সঙ্গী। ৫ রুমের একটি ফ্ল্যাট কিনে পরিবার নিয়ে বাস করছেন তিনি পাবনায়। তাদের ৩ সন্তান, বড় মেয়ে ফেহা তাবাসসুম, মেজো মেয়ে নীলাশা জাহান পারিজা এবং ছোট ছেলে মাহিম মাহমুদ, যে মাত্র নবম শ্রেণীতে পড়ে। মাহিন ঢাকাতে হোস্টেলে থেকে পড়াশোনা করার ফলে তার বাড়ি আসা খুব কম হয়। একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে থাকে পারিজার বড় মামা ইকবাল হোসেন, তার ২ যমজ সন্তান রাইসা আর ইরফান। দুজনেই পারিজার সমবয়সী। এছাড়া পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে মেঝো খালা মেয়ে মাহাম। পড়াশোনার সুবাদে পারিজাদের ফ্ল্যাটেই থাকে মাহাম। পারিজা এবার ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মেয়েটা এমনিতে মেধা খারাপ ছিল না, কিন্তু ইদানিং উপন্যাসের কাল্পনিক জগতে বেশি মগ্ন থাকে। তবে ফিহা মেয়েটা তার উল্টা, দিনরাত এক করে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা সুনিশ্চিত করতে। পড়ার টেবিলে বসে আছে পারিজা, সামনে খোলা হিসাব বিজ্ঞান বই, কিন্তু বইয়ের দিকে তার মন নেই একটুও। পড়ার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে বইয়ের পাশে ফোনটা লুকিয়ে রেখেছে। আজকে তার প্রিয় অনলাইন উপন্যাসের নতুন পর্ব এসেছে। গল্প পড়তে পড়তে বারবার হাসি ফুটছে ঠোঁটে। ঘরের দরজাটা হালকা ভেরানো ছিল। হঠাৎ করেই রুমে ঢুকলেন আফজাল সাহেব। সারাদিন ডিউটি করে এসে ইউনিফর্ম বদলে সাধারণ জামা পরে আছেন। বাবাকে দেখেই পারিজার বুক কেঁপে উঠল। তাড়াতাড়ি ফোনটা বইয়ের ভাঁজে ঢুকিয়ে বই নিয়ে পড়তে বসার ভান করল। আফজাল সাহেব মেয়েকে মন দিয়ে পড়তে দেখে সন্তুষ্ট হলেন। আস্তে আস্তে এগিয়ে এসে টেবিলের সামনে দাঁড়ালেন। বাবা কাছে আসতেই পারিজার ভয় লুকোতে আরো জোরে জোরে পড়তে লাগলো। আফজাল সাহেব একবার তীক্ষ্ণ চোখে মেয়ের দিকে তাকালেন। কিছুক্ষণ চুপ থেকে তারপর গম্ভীর গলায় বললেন, তোমার গত সপ্তাহের ক্লাস টেস্ট ছিল না? রেজাল্ট কি হলো আমাকে দেখাও। বাবার কথা শুনে পারিজার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে পড়ে গেল কয়েকদিন আগে সারপ্রাইজ টেস্ট হয়েছিল। রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে সে কাউকে কিছু বলেনি। ভেবেছিল সবাই আস্তে আস্তে ভুলে যাবে, কিন্তু বাবা যে সব মনে রেখেছে তা পারিজা ভাবতে পারেনি। হয়তো পারিজা কাঁপতে কাঁপতে বলল, মানে বাবা আসলে। মেয়ের আমতা আমতা কথা শুনেই আফজাল সাহেব বুঝে গেলেন রেজাল্ট খারাপ হয়েছে। রাগে তার চোখ লাল হয়ে গেল। বাবার রাগী চেহারা দেখে পারিজা ভয়ে কেঁদে ফেলল। সরি বাবা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। পরের বার ভালো রেজাল্ট করব সত্যি। কিন্তু আফজাল সাহেব আর একটা কথাও শুনলেন না। রাগে ফুঁসতে ফুঁসতে ঘর থেকে বেরিয়ে গেলেন। পারিজা বুঝতে পারল এখন কি হবে। ভয়ে চিৎকার করে উঠল। একটু পরে ড্রয়িং রুম থেকে ভেসে এলো মায়ের চিৎকারের শব্দ। পারিজা দৌড়ে সেখানে গেল। গিয়ে দেখল আফজাল সাহেবের হাতে একটা মোটা কালো রাবারের চাবুক। সোনিয়া বেগম ২ হাতে সেটা ধরে বলছেন, ওকে মারবেন না, মেয়েটা বড় হয়েছে, দোহাই আপনার, ক্ষমা করে দিন। কিন্তু আফজাল সাহেব স্ত্রীর কথা কানে নিলেন না। এক ধাক্কায় তাকে সরিয়ে দিলেন। তারপর দরজার কাছে দাঁড়ানো পারিজার দিকে এগিয়ে গেলেন। পারিজা প্রাণ ভয়ে দৌড় দিল, কিন্তু বাবা তাকে ধরে ফেলল। কিছু বুঝে ওঠার আগেই পারিজার শরীরে একের পর এক বাড়ি মারতে লাগলেন আফজাল সাহেব। প্রতিটা আঘাতে পারিজার অন্তর আত্মা বেরিয়ে যায় অবস্থা। সোনিয়া বেগম আবার দৌড়ে এসে মেয়েকে বাঁচাতে নিজের শরীর দিয়ে ঢাকলেন, কিন্তু আফজাল সাহেব আজ থামছেনই না। পারিজা ব্যথায় চিৎকার করতে লাগলো, বাবা আর মেরো না, আমি মরে যাব। সোনিয়া বেগম কাঁদতে কাঁদতে স্বামীর হাত চেপে ধরলেন, ওকে ছেড়ে দিন, মারবেন না। আর ওর ভালো রেজাল্ট তো চান। আমি কথা দিচ্ছি পারিজা এখন থেকে দিনরাত পড়বে, ভালো রেজাল্ট করবে,
আফজাল সাহেব চিৎকার করে বললেন, এই কথা আগে মনে ছিল না, এখন দায়িত্ব নিতে এসেছো? বাড়ির এত চিৎকার শুনে ছাদ থেকে দৌড়ে এলো ফিহা, মাহাম, ইরফান আর রাইসা। পাশের ফ্ল্যাট থেকে ইকবাল হোসেন ও তার স্ত্রী সুমা বেগমও ছুটে এলেন। ঘরে ঢুকেই ইকবাল হোসেন দেখলেন আফজাল সাহেব মেয়েকে মারছেন। দেরি না করে তিনি চাবুকটা কেড়ে নিলেন। ফিহা, রাইসা, মাহাম, ইরফান চারজন মিলে পারিজাকে ধরে রুমে নিয়ে গেলেন। মার খেয়ে খেয়ে পারিজা কান্না করার ও শক্তি নেই, সারা শরীর ব্যথা। ফিহা দৌড়ে গিয়ে ফ্রিজ থেকে আইস প্যাক আনলো। পারিজার পিঠে আর হাতে অনেক জায়গায় ফুলে গেছে, কোথাও কোথাও কেটে রক্ত জমেছে। এদিকে বাইরে ইকবাল হোসেন আর আফজাল সাহেবের ঝগড়া শুরু হয়েছে। ইকবাল হোসেন রাগে বললেন, একটা টেস্টের রেজাল্ট খারাপ হয়েছে বলে মেয়েকে এভাবে মারবে? তুমি কেমন বাবা? আফজাল সাহেব আরও রেগে বললেন, আমি কেমন বাবা সেটা আপনাকে শেখাতে হবে না। আমার মেয়ে, আমার সংসার, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, কেউ এর মধ্যে কথা বলবে না। সংসার? ইকবাল হোসেন তাচ্ছিল্যের হাসি হাসলেন। যে সংসারে মেয়ের গায়ে দাগ বসে সেই সংসারটা সংসার না, ওটা জেলখানা। আফজাল সাহেব আঙ্গুল তুলে ইকবাল হোসেনকে দেখিয়ে বললেন, আপনি বড় ভাই হয়ে সারা জীবন আমাকে জ্ঞান দিয়ে গেছেন। আমার মেয়ে পড়ায় ফাঁকি দেয় দিনরাত ফোন টেপে, আর আপনি এসে বলছেন আমি খারাপ বাবা? ফোন টেপে তাই বলে মারবে? সোমা বেগম এবার মুখ খুললেন, মারধর করে কি পড়া হয় আফজাল? ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। আপনারা বুঝবেন না? আফজাল সাহেব গর্জে উঠলেন, আমি সারাদিন ডিউটিতে থাকি, বাড়িতে আপনার বোন থাকে, সে বাচ্চাদের একটু শাসন করে না, উল্টো আরও তাদের তালে তাল মেলায়। মেয়েটা সারাদিন বই ফেলে ফোন নিয়ে বসে থাকে, ওর ভবিষ্যৎ কে দেখবে শুনি? ইকবাল হোসেন শান্ত গলায় বললেন, ভবিষ্যৎ দেখার নামে তুমি ওর বর্তমানটাই নষ্ট করে দিচ্ছ। ভয়ে পড়লে মানুষ ভালো করে না আফজাল। আপনি আমার মেয়ের শিক্ষক না, আমার মেয়েকে আমি মানুষ করব। আপনার এতে নাক গলানোর দরকার নেই। আপনি তার মামা হন, মামা হয়েই থাকুন, পারলে নিজের বোনকে কিছু শেখান। পারিজা রুমের মধ্যে বসে বাইরে মামা আর বাবার ঝগড়া শুনছিল। বাবার বলা প্রত্যেকটা কথা তার বুকে তীরের ফলার মতো বিঁধছিল। মনে মনে পারিজা ঠিক করে নিল সে এখন থেকে ভালোভাবে পড়াশোনা করবে, দেখিয়ে দিবে সবাইকে। আজ তার জন্যই তো এত ঝামেলা হচ্ছে পরিবারে। ফিহা আইস প্যাক লাগানো শেষ করে সেটা রাইসার হাতে দিয়ে বলল, এটা নিয়ে ফ্রিজে রেখে আয় রাইসা। রাইসা সেটাই করলো। আইস প্যাকটা নিয়ে ফ্রিজে রাখতে চলে গেল। মাহাম ততক্ষণে পারিজার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিয়েছে। ফিহা এবার পারিজার দিকে ঘুরে রাগী কণ্ঠে বলল, এবার দেখলি তো তোর কাল্পনিক চরিত্র তোকে কোথায় এনে দাঁড় করিয়েছে। এখনো সময় আছে পারিজা, বাবা কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেননি। বাবা চুপ আছেন মানে তোর হাতে আরেকটা সুযোগ আছে। এবার সব ছেড়ে ছুড়ে শুধু পড়াশোনায় ফোকাস কর। ফিহার কথাগুলো শুনল পারিজা, চুপ থেকে শুধু মাথা নাড়ল, কিন্তু ফিহা তবুও নিশ্চিত হতে পারল না পারিজা আদৌ মেনেছে কিনা। তাই সে আবার জিজ্ঞেস করলো, আমি তোর মুখে শুনতে চাচ্ছি পারিজা, দেখ তোর ওই সব উপন্যাস পড়া টোটালি বন্ধ করতে হবে কিন্তু। আর ওই বাদ বাকি মন্ত্রীকে নিয়ে তোর মিথ্যে বিয়ের বানোয়াট গল্পটা বলা বন্ধ কর। দেখ ক্রাশ সবারই থাকে, কার না থাকে। আমারও তো কত নায়ককে ভালো লাগে, ঠিক তেমনই তোরও হয়তো মন্ত্রীকে ভালো লাগা থেকে এসব বলিস, কিন্তু এখন থেকে আর কোনো মজা নয়, সিরিয়াস হ এবার। পারিজা ফিহার সব কথা মেনে নিলেও কেন যেন বারবার তার সত্য বিয়েটা নিয়ে এভাবে মজা করা সহ্য হলো না। এই অবস্থাতে শরীরটা ঝাঁকিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে বলে উঠল, তোমাদের সমস্যাটা কি? কেন বারবার আমার সত্যিকারের বিয়েটাকে মিথ্যা বানাতে চাইছো? আমি তোমাদের মিথ্যে বলছি? সত্যিই মন্ত্রীর সাথে আমার বিয়ে হয়েছিল, তোমার দিব্যি। পারিজার কথা শুনে মাহাম হতাশ হয়ে ফিহার উদ্দেশ্যে বলল, একে কিছু বুঝিয়ে লাভ নেই ফিহা, মাঝখান থেকে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে শুধু শুধু। এই মেয়ে শুধরানোর মতো নয়। পারিজা আরও তেতে উঠে বলল, তোর যা ইচ্ছে বল আপু, তোদের কথায় তো আর আমার বিয়েটা মিথ্যে হয়ে যাচ্ছে না। ইরফান এতক্ষণ দাঁড়িয়ে সকলের কথা শুনছিল, এবার সে মুখ খুলল, ফিহা আর মাহাম আপু, তোরা দুজন কি পাগল হয়েছিস? এই হাফ মেন্টালের সাথে কোনো যুক্তিতেই পারবি না। একে এর মন্ত্র নিয়েই থাকতে দে, বরং আমরাই এখান থেকে চলে যাই। ফিহা হাতের ইশারায় তাকে থামিয়ে বলল, দাঁড়া 1 মিনিট। তারপর পারিজার দিকে তাকিয়ে বলল,
দেখ কাল আমার অ্যাডমিশন পরীক্ষা, আজ রাতেই আমি ঢাকা যাচ্ছি। তুই চাইলে আমার সাথে যেতে পারিস। আমার মনে হয় বাড়িতে থেকে একঘেয়ে হয়ে যাওয়ার ফলেই তোর মাথায় এত সব কল্পনা ঘুরে বেড়াচ্ছে। কোথা থেকে ঘুরে আসলে কিছুটা বেটার ফিল করবি। কি বলিস, যাবি আমার সাথে? ফিহা দেয়ার প্রস্তাবে পারিজা কিছুক্ষণ চুপ থাকলো, পরক্ষণেই কি যেন ভেবে রাজি হয়ে গেল। আমি তোর সাথে ঢাকা যাব আপু। ঠিক আছে, তাহলে রাত 1:30টার মধ্যে তুই তৈরি হয়ে নিস। এখান থেকে সোজা বাসে করে যাব। আমার সাথে রুবিও যাচ্ছে, ওকে বলে তোর জন্য একটা টিকিটের ব্যবস্থা করছি। এটুকু বলেই ফিহা রুম থেকে বেরিয়ে এলো। ফিহা বের হতেই মাহাম ও ইফান বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। যাওয়ার আগে মাহাম পারিজাকে বলে গেল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নে, যা হওয়ার হয়েছে, এসব নিয়ে আর মন খারাপ করিস না। বলেই মাহাম বেরিয়ে গেল। ইফান যাওয়ার আগে কি যেন মনে করে পিছু ফিরে এসে দাঁড়ালো, তারপর বলল, ওহ, তোকে একটা কথা বলার ছিল। পারিজা ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, কি কথা বল। দেখ পারিজা, তোর এসব কাল্পনিক জামাইয়ের চিন্তা বাদ দিয়ে দে, কারণ তোর কপালে আমি ইফানই শেষমেশ জুটবো। সো শুধু শুধু অন্য ব্যাটাকে নিয়ে মাথার খিলুন নষ্ট করিস না। আর ইফানের কথা শুনে রেগে আগুন হয়ে গেল পারিজা। খাট থেকে বালিশটা তুলে ছুঁড়ে মারলো তার দিকে। ইফান মুখ ভেঙচে বেরিয়ে গেল। পারিজা তার উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, ইফানের বাচ্চা, হাতের কাছে পেলে তোর মুন্ডু ফাটাবো আমি। রাতের বাস। সবকিছু গোছগাছ করে একদম রেডি হয়ে নিল ফিহা। এখন প্রায় 1:15 বাজে। আর কিছুক্ষণ পরেই তারা রওনা হবে। বাস স্টেশনে এখান থেকে খুব বেশি একটা দূরে নয়। রুবিকে আগে থেকেই বলে রাখা হয়েছে, মেয়েটা বাসার নিচে এসে পৌঁছালে কল করবে বলে জানিয়েছে। রুবি ফিহা একমাত্র বেস্ট ফ্রেন্ড, দুজনে একই সাথে পরীক্ষা দিতে যাচ্ছে। ইতিমধ্যে ফিহার সবকিছু গোছানো শেষ, নিজেও সুন্দর করে রেডি হয়ে নিয়েছে। মেয়েটা পারিজা রেডি হয়েছে কিনা দেখার জন্য রুম ছেড়ে বের হলো। যাওয়ার আগে পড়ার টেবিলে পড়তে বসা মাহামকে উদ্দেশ্য করে বলল, আপু, আমাকে তোর বানানো কিছু ইম্পর্টেন্ট নোটস দিয়ে দিস তো, গাড়িতে বসে যেন পড়তে পারি। পারিজা রেডি হয়েছে কিনা দেখে আসি আমি। মাহাম জবাবে বলল, তুই যা, আমি নোটস তোর ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি। ফিহা রুম ছেড়ে বেরিয়ে এলো। এদিকে পারিজা রুমে বসে নিজেকে সাজাতে ব্যস্ত। এমনিতেই মেয়েটা সুন্দর, তার উপর মুখে ভারী মেকআপ মেখে মুখটাকে যেন সাদা ভূত বানাচ্ছে। পেছন থেকে ফিহা এসে এসব দেখে অবাক হয়ে বলে উঠল, এসব কি করছিস পারিজা? আমরা পরীক্ষা দিতে যাচ্ছি, কোনো বিয়ে বাড়িতে নয়। পারিজা নির্বিকার ভঙ্গিতে মুখে মেকআপ ঘষতে ঘষতে বলল, তো কি হয়েছে? তোর পরীক্ষা, সেটা তোর সমস্যা, আমাকে টানছিস কেন? তাছাড়া বুঝিসই তো, তোর বোন তার জামাইয়ের সাথে প্রথমবার দেখা করতে যাচ্ছে। ফিহা অবাক হলো, জিজ্ঞেস করলো, জামাইয়ের সাথে প্রথম দেখা মানে কি? দেখ পারিজা, আমাকে রাগাবি না বলে দিচ্ছি। আশ্চর্য, আমি তোকে কোথায় রাগালাম? তুই নিজেই তো আমার রাজকপাল দেখে জ্বলছিস। বুঝি বুঝি, সব বুঝি। আমার জামাই মন্ত্রী কিনা, তাই? ফিহা নিজের মাথায় হাত চেপে ধরলো। পারিজার সাথে কথা বলতে গেলে তার মাথা গরম হয়ে যায়। মেয়েটা কি যে বলছে, আদৌ নিজে তা জানে কিনা সন্দেহ। এর মধ্যে সবকিছু আগেই এত বড় একটা ঝড়ঝাপটা ঘটে যাওয়ার পরও পারিজার কাছ থেকে এমন ব্যবহার ফিহা মোটেও আশা করেনি। রাগ সামলে ফিহা বলল, আচ্ছা পারিজা, তোর মধ্যে আল্লাহ কিঞ্চিত লজ্জাবোধও দেয়নি? এইমাত্র বাবার কাছ থেকে এত মার খেয়েও তোর শিক্ষা হলো না, আবার সেই সব কাল্পনিক চিন্তাভাবনা নিয়ে পড়ে আছিস। পারিজার মেকআপ করা প্রায় শেষ। কোমর সমান কোঁকড়ানো চুলগুলো সুন্দর করে বেনি করে 3 পিসের ওড়নাটা গায়ে সেট করে নিল। ফিহা যেন তাকে এতগুলো কথা বলল, তা যেন সে কানেই তুলল না। ফিহা হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক এমন সময় রুমে এলেন সোনিয়া বেগম। আফজাল সাহেব এখন ঘুমোচ্ছেন, আর সেই সুযোগেই তিনি এখানে এসেছেন। এসে দেখলেন 2 মেয়ে যাওয়ার জন্য রেডি হয়ে আছে। সোনিয়া বেগম ফিহার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বললেন, এই টাকাগুলো নিজের কাছে রাখ, প্রয়োজন পড়লে খরচ করবি। আর পারিজা যা খেতে চায় ওকে কিনে খাওয়াবি। ফিহা মায়ের কথায় মাথা নেড়ে সায় দিল। সোনিয়া বেগম পরম স্নেহে 2 মেয়ের মাথায় হাত বুলিয়ে রুম ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি বের হতেই ফিহা ফোনে রুবির কল এলো। রুবি জানালো সে তাদের বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। ফিহা কল কেটে দ্রুত পারিজাকে তাড়া দিয়ে বলল,
জলদি বের হ পারিজা, রুবি চলে এসেছে, আমাদের এখনই বের হতে হবে। পারিজা ঝটপট জুতো দুটো পায়ে গলে নিল। ফিহা রুম থেকে প্রয়োজনীয় সব কিছু ব্যাগে পুরে বাইরে বেরিয়ে এলো। দুজনে একসাথে বাড়ি থেকে বের হলো। বের হওয়ার সময় সোনিয়া বেগমকে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিতে বলে তারা নিচে নেমে এলো।